নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলেই জানো যে অতি সম্প্রতি তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনের দিকে নজর রেখে আজকে তোমাদের কাছে যে তোমাদের সেমিস্টারে যে পরীক্ষা হবে, তো সেই ফার্স্ট সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ফার্স্ট সেমিস্টারের বিখ্যাত একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প পুঁই মাচা নিয়ে আমি আলোচনায় এসেছি। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিক সিলেবাস পড়িয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য হচ্ছে কি যে একটা একঘেয়েমি চলে এসেছিল। তো আজকে যেহেতু একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি, তো তাই আমারও খুব ভালো লাগছে। তো আশা করব যে গল্পটি তোমাদের কাছে খুব সহজভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো প্রথমত কয়েকটি কথা গল্প সম্পর্কে বলা দরকার। যে কোনো বাংলা গল্পের কিছু বিষয় থাকে, তো সেই বিষয় ধরে আলোচনা করাটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে প্রয়োজনীয়। কারণ গল্পের আলোচনার ক্ষেত্রে প্রথমত যে দিকগুলো দেখা দরকার, যে গল্পকার অর্থাৎ লেখক কোন সময়ে মানুষ, এবং হচ্ছে কি যে লেখকের ভাবনা বা চিন্তার মধ্যে সেই সময় কিভাবে ধরা পড়েছে, এবং যে তার পাশাপাশি হচ্ছে কি যে তিনি যে ঘটনাকে তুলে ধরতে চাইছেন সেই ঘটনাটা কতটা তার চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, এই দিকগুলোই হচ্ছে কি সাধারণত গল্পের মধ্যে উঠে আসা দরকার। তো দেখো, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর, আর তার মৃত্যু হয়েছিল 1950 সালের 1 নভেম্বর। তো এই যে কালপর্ব, এই কালপর্বের মধ্যেই আমরা বহু কিছু হচ্ছে কি ভারতবর্ষ বহু কিছুর সাক্ষী থেকেছে। ভারতবর্ষের যে বিভিন্ন হচ্ছে কি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা, দেশভাগ, এই সমস্ত কিছু হচ্ছে কি এই সময়ের মধ্যেই হয়েছে। তো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের আলোচনার মধ্যে যে দিকগুলোকে সাধারণত আমরা বেশি করে জনপ্রিয় বা বেশি করে হচ্ছে কি তুলে ধরার চেষ্টা করি, তো সেগুলোর মধ্যেই হচ্ছে কি যে এখানে আমরা তারই একটি দিক, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের আলোচনার ক্ষেত্রে যে দিক উঠে আসে তার মধ্যে প্রকৃতিকে কিভাবে মানুষের কাছে প্রাণময় করে তোলা যায় তা লেখক খুব সুন্দরভাবেই করে গেছেন। তো দেখো, যে প্রথম যে গল্পটি রয়েছে পুঁই মাচা, এই পুঁই মাচা গল্পের মধ্যে যে স্বাভাবিকভাবে পুঁই গাছ আমরা সকলেই দেখেছি, তো এই পুঁই মাচার মধ্যে কোন বিশেষত্ব ফুটে উঠেছে এটা কিন্তু সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব বর্ণনার আঙ্গিকে প্রমাণিত হয়। তো আমরা সকলেই জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে আছেন তার পথের পাঁচালী উপন্যাসের জন্য। যে পথের পাঁচালী উপন্যাসের মধ্যে অপু দুর্গার কথা আমরা পড়েছি। অপু দুর্গা, তাদের বাবা মা হরিহর রায়, সর্বজয়া দেবী। তো সেই পথের পাঁচালী উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন হচ্ছে কি যে পুঁই মাচা গল্পটি লিখেছেন, তো সেই পুঁই মাচা গল্পের কাহিনীর আমি খুব অতি সংক্ষেপে এবং খুব সহজে তোমাদেরকে বলে দিচ্ছি। যে গল্পের মধ্যে মূল চরিত্র হিসেবে রয়েছে সহায় হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবী। তারপরে রয়েছে তাদের 3 সন্তান। তো সেই 3 সন্তানের মধ্যে প্রথম বা বড় সন্তান সে হচ্ছে খেন্তি। আর তাছাড়া হচ্ছে কি তার আরও 2 বোন রয়েছে, পুটি রয়েছে, রাধি রয়েছে। তো এই হচ্ছে কি পুরো গল্পের মধ্যে তাদের হচ্ছে কি তাদের অস্তিত্ব। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে গল্পের মধ্যে কোন কোন দিক রয়েছে, গল্পের মধ্যে যেমন হচ্ছে কি যে খেন্তির বয়স মোটামুটি হচ্ছে 13 থেকে 14 হয়েছে। তো এই সময়ের মধ্যেই পাড়াগাঁয়ের মধ্যে সেই সময় মেয়ের কেন বিয়ে দেওয়া হচ্ছে না, তার বাবা কেন বিয়ে দিচ্ছে না, এই কারণে হচ্ছে তার বাবাকে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামের স্বাভাবিক যে মাতব্বরেরা রয়েছে তারা। তারপরে হচ্ছে কি যে সহায় হরি মানুষটি বেশ হচ্ছে কি প্রাণখোলা
স্বভাবের, এবং তিনি হচ্ছে কি জীবনের জটিলতা বা যে সহজ সরল মানুষের মতন হচ্ছে চলে ফিরে বেড়ান, তার কোনো রকমের হচ্ছে কি কোনো রকমের সাংসারিক চিন্তাধারা তিনি বেশি করে ভাবেন না, এরকম একটা সাদামাটা স্বভাবের মানুষ। কিন্তু তার স্ত্রী বারবার হচ্ছে মেয়ের বিয়ে দিতে চান, কিন্তু যে কি তাদের সেই সামর্থ্য নেই। একটা নিতান্ত দিনহীন পরিবারের মধ্যে তারা হচ্ছে কি মানুষ হয়েছে, এবং যে তারা যে বিশাল কিছু তাদের চাহিদা রয়েছে সাংসারিক, এমন কোনো ব্যাপার নয়। তাদের চাহিদার মধ্যে একেবারে হচ্ছে কি যে সাদামাটা সামান্য প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক হচ্ছে কি যে প্রকৃতির গাছপালা, লতা পাতা, মেটে আলু, এই সমস্ত নিয়েই হচ্ছে কি তারা হচ্ছে এই সামান্য সামান্য আহারেই তারা খুশি থাকে। বা খেন্তির মধ্যে আমরা হচ্ছে কি যে পুঁই ডাঁটা তার হচ্ছে কি তার পাশের বাড়ি থেকে হচ্ছে কি যে পুরো হচ্ছে কি যে একেবারে পুঁই গাছ হচ্ছে কি চূড়ান্ত বড় হয়ে গেছে, যা খাওয়ার অযোগ্য, সেই পুঁই পাতাগুলোকেও হচ্ছে কি তারা হচ্ছে নিয়ে এসেছে, এবং চিংড়ি মাছ দিয়ে সেটা রান্না হবে। এরকম হচ্ছে কি যে একেবারে সাদামাটা দিনহীন পরিবারের যে সাংসারিক জীবনযাত্রা, সেরকম একটা পরিবারের চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে তুলে ধরেছেন। কিন্তু গল্পটা অত্যন্ত হচ্ছে কি যে গল্পের শেষ দিকে দেখা যায় যে স্বাভাবিকভাবে এক মানে বলা যেতে পারে যে কনস্ট্রাকশন, আজকের ভাষায় যে কনস্ট্রাকশনের বিজনেস করে, তো সেরকমই হচ্ছে কি যে খেন্তির বিয়ে হয়েছে যে পাত্রের সঙ্গে, সেই পাত্রটি হচ্ছে কি সেই ছেলেটি হচ্ছে কি শহর অঞ্চলে বাড়ি, এবং সিলেট চুন, তারপর হচ্ছে কি ইটের ব্যবসায় 2 পয়সা করেছে, এরকম হচ্ছে কি এরকম একটা বাড়িতে তার বিয়ে হয়েছে। তো যাই হোক, তো বিয়ের স্বাভাবিকভাবে হচ্ছে কি যে পণ প্রথার যে কি ভয়াবহতা, সেটা হচ্ছে কি আমরা রবীন্দ্রনাথের দেনা পাওনার গল্পের মধ্যে দেখেছি। তো এই গল্পের মধ্যেও হচ্ছে কি পণ প্রথার ভয়াবহতা হচ্ছে কি খেন্তির জীবনকে কিভাবে অন্ধকারে ঠেলে দিয়েছে, খেন্তিকে কিভাবে হচ্ছে কি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এরকম একটা হচ্ছে কি যে অসহায় অবহেলা, চূড়ান্তভাবে হচ্ছে কি যে তার বাবা কতটা তাকে ছেলের বাড়িতে হচ্ছে কি উপঢৌকন দিতে পেরেছে, তার উপর নির্ভর করেই সেই মেয়ের সম্মান বজায় আছে। এরকম একটা হচ্ছে কি চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে পড়ে মেয়েটি সম্পূর্ণভাবে হচ্ছে কি যে বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। তারপরে তার প্রতি যে স্বাভাবিক যত্ন আরতি, সেগুলো কিছুই করা হয়নি। তাকে সেই রকমভাবেই হচ্ছে কি তাকে সেরকমভাবেই মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকেরা। এরকম একটা হচ্ছে অসহায় অবস্থার মধ্য দিয়ে খেন্তির জীবনটা শেষ হয়েছে। তো এবার এখান থেকে যে গল্পটা শুধু কি হচ্ছে এই কাহিনীটুকুই কি কাহিনী নয়, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই হচ্ছে তার মধ্যে একটা সুস্থ, সুন্দর, সচেতন জীবনের ইঙ্গিত, এবং হচ্ছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়ে গেছেন যে প্রকৃতি কিভাবে কথা বলে, প্রকৃতির যে এই গাছপালা, পশু পাখি, বিভিন্ন হচ্ছে কি রং বেরঙের পাখি, তাদের ডাক, সমস্ত কিছুর মধ্যেই যেন মানুষের প্রাণ গভীরভাবে জড়িয়ে রয়েছে। তো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পের মধ্যে সেই দিকটাকেই গভীরভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। তো আমি স্বাভাবিকভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওর মধ্যে যে গল্পটি যেহেতু অনেকটাই দীর্ঘ একটি গল্প, সেই দীর্ঘ গল্পের এখনও নর্মালি হচ্ছে বোর্ড থেকে কোনো বই বের করা হয়নি, তারা সদ্যই হচ্ছে কি সিলেবাসটা দিয়েছে। তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে কি যে এই গল্পটি সংগ্রহ করে তা তোমাদের কাছে একটু হচ্ছে কি আলোচনা সুবিধার্থে তোমাদের কাছে তুলে ধরলাম। তো অতি দ্রুতই হচ্ছে কি তোমরা হয়তো বই পেয়ে যাবে, কিন্তু তার আগে হচ্ছে কি যে গল্পের আয়তনটা কিন্তু বেশ বড়ই। তো সেই জন্য হচ্ছে কি যে তোমরা এটি সংগ্রহ করে নিলে পড়তে শুরু করো। গল্পটি বেশ মজার একটি গল্পটি ভালো লাগবে, এবং প্রকৃতির মধ্যে যে লীন হওয়া, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কেন এত বিখ্যাত, সেই পথের পাঁচালীর বীজ বিখ্যাত সাহিত্য সমালোচক বা সাহিত্যের ইতিহাসকার, বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যের ইতিহাসকার ডক্টর সুকুমার সেন এই পুঁইমাচা গল্পটিকেই বিভূতিভূষণের সবচেয়ে বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসের হচ্ছে বীজ লক্ষ্য বলে গেছেন। কেন বলেছেন তার অনেক কারণ রয়েছে।
যে উপন্যাসের বিশাল ক্যানভাস, আর সেখানে হচ্ছে পুঁইমাচা গল্পটা নর্মালি হচ্ছে কি মোটামুটি 12 থেকে 12.5 পাতার এই গল্পের মধ্যেই যে বিশাল হচ্ছে কি অবয়ব, আমাদের যে অন্তর্মুখীনতা এই গল্পের মধ্যে সেটা কিন্তু ধরা পড়েছে। তো স্বাভাবিকভাবে আমি গল্পটিকে কিছু বলা যেতে পারে যে কোড বা গল্পের হচ্ছে কি যে কেন্দ্রীয় ভাবনাকে আমি কয়েকটি পয়েন্টসের মধ্য দিয়ে ধরার চেষ্টা করেছি, তো সেটা তোমাদের কাছে একটু তুলে ধরছি। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? 1331 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকায়। 1331 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। তো আর পথের পাঁচালী উপন্যাসটা প্রথম লেখা শুরু করেছিলেন 17ই বৈশাখ 1332। তো সেই হিসেবে বলা যেতে পারে যে পুঁইমাচা কিন্তু পথের পাঁচালীর আগে লেখা হয়েছে। তো তার মানে কি? তার মানে পুঁইমাচার কনসেপ্ট অনেক ক্ষেত্রেই হচ্ছে কি পথের পাঁচালী উপন্যাসের মধ্যেও কিন্তু গেছে। এবার দেখো যে সময়ের বিচারে পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর পূর্ববর্তী রচনা, আমি প্রথমে বললাম। এরপর রচনারীতিগত দিক থেকে আমরা বলতে পারি পুঁইমাচা গল্পের সঙ্গে গভীর সাদৃশ্য রয়েছে লেখকের পথের পাঁচালী উপন্যাসের। তারপর বলা যায় যে কি পথের পাঁচালী উপন্যাসে হরিহর রায়, সর্বজয়া দেবী, দুর্গা, আর পুঁইমাচা গল্পের সহায় হরি, তার স্ত্রী অন্নপূর্ণা, খেন্তি যেন গভীরভাবে সম্পর্কিত, চরিত্রগুলোর মধ্যে গভীর মিল রয়েছে। তারপর পুঁইমাচা গল্পে রয়েছে প্রকৃতির পটভূমিতে জীবন মৃত্যুর এক গভীর রহস্য। সেটা কিভাবে রয়েছে যে খেন্তি যে কি সে মারা গেছে, কিন্তু খেন্তি মারা যাওয়ার পরেও কিন্তু যে কি পৌষের সংক্রান্তিতে তার মা যখন যে পুটি আর রাধিকে নিয়ে পিঠে বানাতে বসেছে, তখন কিন্তু তার মায়ের বারবার হচ্ছে কি পৌষ পার্বণের দিন মায়ের মনে বারবার হচ্ছে সেই মেয়ের কথা মনে পড়ছিল। তিনি বারবার সেই অন্ধকারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় তার ছোট বোন একটা পিঠে ছুঁড়ে দিয়েছিল। তো সেদিকে হচ্ছে কি মায়ের মন তিনজনেই বারবার সেদিকে তাকিয়েছিল। পিঠে গড়া শেষ হইয়াছে, রাতও তখন খুব বেশি, জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখির ঠক ঠক শব্দ করিতেছিল। তাহার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া আসিতে পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্ক হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। এই যে দিদি বড় ভালোবাসত, এই কথাটাই যেন একটা তার খেন্তির অস্তিত্বকে আমাদের মনের মধ্যে ভাবিয়ে দিচ্ছে। যে কি তিনজনই খানিকক্ষণ কী করেছিল, সেই সময় নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িয়াছিল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। তো বর্ষার জল কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। তো এই যে এই যে তার অস্তিত্ব, মায়ের মনের মধ্যে সন্তান, তার নারীর সঙ্গে যুক্ত সন্তান, সেই সন্তান চলে গেছে, এই কথাটা কিন্তু মা কিন্তু সেই পৌষ পার্বণের দিনে মায়ের মনে বারবার মনে পড়ছে। তারপরে কি রয়েছে দেখো, যে পুঁইমাচা গল্পে রয়েছে প্রকৃতির পটভূমিতে জীবন মৃত্যুর রহস্য, এটা বলে দিলাম। এরপরে রয়েছে গল্পের মধ্যে প্রকৃতি হলো একমাত্র নিয়ামক শক্তি। কেন? গল্পের শ্রেণীবিচার করতে হলে বলতে হয় পুঁইমাচা গল্পটি সত্যি অর্থে রোমান্টিক প্রকৃতি ভাবনার কবিতা, প্রকৃতি ভাবনার একটা গল্প, এবং সত্যি অর্থেই কবিতাও বলা যায়। কেন? যে একটা কাব্যিক অনুভূতি কিন্তু গল্পটা পড়তে পড়তে আমাদের মনের মধ্যে চলে আসে। গল্পের নায়িকা সহায় হরির বড় মেয়ে খেন্তি, সে প্রকৃতির সঙ্গে এমনভাবে রক্তের আত্মীয়তায় জড়িত যেন কি তাকে টানলে যেন শেষে মাচাতে বেড়ে ওঠা পুঁই গাছটাতেও টান পড়ে যায়।
এরপরে কি রয়েছে, গল্পে খেন্তির পোতা প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, এই লাইনটা কিন্তু গল্পের শেষ লাইন। তো সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর সেই চারার মধ্যে লেখক বিভূতিভূষণ প্রচ্ছন্ন রেখেছেন খেন্তির জন্য গভীর একটা দীর্ঘশ্বাস। যে খেন্তি নেই, কিন্তু সেই খেন্তি শরীরীভাবে না থেকেও আমাদের মনের মধ্যে থেকে গেছে। পুঁইচারা যেন জীবন্ত খেন্তির লোভী বাসনা ও মৃত খেন্তির অসহায় বিষাদের এক মিলিত অস্তিত্ব আমাদের মনের মধ্যে সবসময় জাগিয়ে রাখে। তো এরকম হচ্ছে কি, যে এই হচ্ছে গল্পটি, সুদীর্ঘ গল্প। তো তোমরা স্বাভাবিকভাবে গল্পের আলোচনাটি শোনো, তাতে করে তোমাদের ভালো লাগবে। এবং যে সম্পূর্ণভাবে হচ্ছে কি, যে এমসিকিউ এর জন্য এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতন রয়েছে, আমি সেই এমসিকিউও তোমাদের কাছে লিস্ট করে তুলে ধরব। তো তোমরা সঙ্গে থাকো, আমার এই ভিডিওটিকে শেয়ার করো, বেশি করে কমেন্ট করো, লাইক করো এবং ভিডিওটি দেখো, তাতে করে গল্প সম্পর্কে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।